আমি এমডি জিয়াউর রহমান, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার পাশেই বসে আছে আমার ফেভারিট স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের সঙ্গে এক্ষুনি সব কিছু সাক্ষাৎকার করে দেবো। এই দাদার ইন্টারভিউ নিচ্ছি আজকে। দাদার সাকসেস তো পেয়েছিল লাস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, এএলপি সব কিছু শুনে নেব। সামনে যেহেতু একটা এএলপি বার হয়ে গেছে অলরেডি, জুনিয়র ইঞ্জিনিয়ারের মানে 99% চান্স হচ্ছে ভ্যাকান্সি পার হচ্ছে। তাই তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যারা তাকিয়ে আছো যে কবে বার হবে, কী ব্যাপার, হ্যাঁ, কীভাবে প্রিপারেশন নেব, এই দাদা তোমাদেরকে বলবে সব কিছু। হ্যাঁ, আর আমি তোমাদেরকে এই দাদার ব্যাপারে প্রথমেই বলি, দাদার আমি একই জায়গায় চাকরি করি, ঠিক আছে? কেন? আমি অনেক সময় কথায় কথায় বলি, দেখবে লাস্ট আমি বলেছিলাম আগের বার টিচার্স ডেতে, এবারও বলেছিলাম যে তোমরা চাকরি পাও, রেলে চাকরি পেয়ে আমার ওখানে পোস্টিং নাও, মানে অপরচুনিটি যদি থাকে আর কি, একই সঙ্গে চাকরি করব, আমারও একটু হেল্প হবে। তা সত্যি কথাটা কোথা থেকে কীভাবে মানে ঘটনাটা সত্যি হয়ে গেল, হ্যাঁ, সেটাই আমি একটা ভাবি আশ্চর্য জানি। মানে ব্যাপারটা এরকম যে দেবাশিস সামন্ত আমাদের হলদিয়া সিএনডব্লিউ ক্যারেজনগরে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। লাস্ট যে আরআরবি 2018-19 সালে যেটা হয়েছিল, 19 সালে যেটা পড়েছিল লাস্ট, ওটাতেই সাকসেস হয়েছিল। তা আমি সব কিছু শুনে নেব, তোমাদের সব কিছু গাইড করবে, কীভাবে পড়াশোনা, কীভাবে মক টেস্ট, কীভাবে পড়েছিল, আমাদের সেন্টার থেকে কীভাবে হেল্প পেয়েছিল। তাই আমি বেশিক্ষণ না বলে আমি লাস্টে সেন্টার সম্বন্ধে বলে দেবো কি ব্যাচ। তাই আমি চলে যাব দেবাশিস সামন্তর কাছে চলে যাব। হ্যাঁ, নমস্কার ভিউয়ার্স, মাইসেলফ দেবাশিস সামন্ত। তো আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার ব্যাপারে। তুমি ইন্ট্রোডাকশন দাও। বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম 2014-তে। তো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। তো মেন ইলেকট্রিক্যাল তো বললে, ট্রেড আমার ইলেকট্রিক্যাল ছিল। আর তো যেরকম সবারই থাকে যে ইঞ্জিনিয়ারিং করার পর চাকরি, তো চাকরির খোঁজ করতে করতে যেটা প্রথম টার্গেট মনে হতো যে গভর্নমেন্ট চাকরি পাওয়া খুব টাফ, কম্পিটিশান প্রচুর, তার উপর জেনারেল ক্যাটাগরি তো পাবোই না। তো গভর্নমেন্টে যেদিন কোনোদিনও আসিনি, ভাবিও নি, সেটা প্রাইভেটে টার্গেট করে প্রাইভেটেই চলে গেছিলাম। আর ক্যাম্পাসিংটা ভালো হতো ওখানে? আমার ক্যাম্পাসিং বলতে ওখান থেকে হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল। তারপরে তার আগে আমি একটা এমনি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে 3 মাসের জন্য লেকচারার হিসেবে ছিলাম। মানে ওই একদম লো লেভেল থেকে শুরু, 5-6 হাজার থেকে স্যালারি থেকে। তারপরে বিটেক আপনার এতে একটা প্রাইভেট কোম্পানিতে চলে যায়, সেখানেও কাজ করি। তারপরে আবার ট্রান্সফার নিয়ে অন্য একটা কোম্পানিতে চলে যায়। তো শেষে আর ভালো লাগেনি, মনে হলো আবার একবার প্রিপারেশান নিই, আবার ছেড়ে দিয়ে আসি, নিজেই রিজাইন দিয়ে আসি, দিয়ে আবার প্রিপারেশান শুরু। প্রথমের দিকে একটু বাড়িতেই করতাম, কিন্তু তারপর দেখলাম একটা গাইডের দরকার পড়ে, সবারই গাইডের দরকার পড়ে, আর একটা অ্যাটাচমেন্ট থাকা খুব দরকার। কোথায় ভ্যাকেন্সি বেরোচ্ছে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কীভাবে এগোতে হবে, এইসবের একটা দরকার থাকে। তো যে কোনো কোচিং ইনস্টিটিউট জয়েন করাটাই ভালো। সেই হিসাবে আমিও বোস ইনস্টিটিউটই জয়েন করেছিলাম। তো বোস ইনস্টিটিউট, তার আগে আমার একটা বন্ধু ছিল আমারই কলেজ থেকে, অতনু ধারা বলে, সেই পাওয়ার গ্রিডে আছে, আমার সেম ব্যাচ। আমি আর অতনু সেম ব্যাচ, এখনও অতনুর সাথে আছে, অতনুর থেকে আমি খবর পেয়েছিলাম। তো তার এতে আমি বোস ইনস্টিটিউটে জয়েন করেছিলাম। মানে এইরকম নয়, অনেক সময় যেটা হয় কি প্রতিদিন কোচিংয়ে যাওয়া আপনার সময় নষ্ট হবে, তার থেকে বেটার 2 দিন কোচিংয়ে গেলাম, 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করলাম। এটা স্টুডেন্টকে বোঝাও, কেন তুমি এটা ফিল করেছো। অনেকে ভাবে একদিন ক্লাস, অনেক একটা একদিন ক্লাস বলতে গেলে অনেকে আবার হয়ে যায়, কিন্তু একদিনের লোডটা কেমন থাকে সেটা আমি বলে দাও ভালো। প্রতিদিন সেই ধরুন বাগনান থেকে যাব, 2 ঘন্টা আমার যেতে, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা আমার টাইম নষ্ট। তারপরে সে প্রতিদিন যাওয়া আসাতে এদিক ওদিক ডাইভারশন একটা থাকেই, কোথায় কার সাথে মিশলাম, কার সাথে গেলাম, যেতে আসতে কার সাথে দেখা হয়ে গেল। এর থেকে বেস্ট ওই 1-2 দিনের জন্য যাও, 8 ঘন্টা 10 ঘন্টার ক্লাস করো, কিংবা 6 ঘন্টার ক্লাস করো, যেরকম হয় সেই সময় থাকো, দিয়ে আবার বাড়ি আসো, দিয়ে সেই ক্লাস কী হলো সেটাকে নিয়ে প্রিপারেশন করো, কিংবা সেটাকে আবার রিভাইজ করো। মেন যেটা প্রিপারেশনে লাগে সেটা হচ্ছে 10:30 থেকে 5, যেটা হতো কি 10:30 থেকে 5 ক্লাস,
1 ঘন্টা করে প্রায় হোমওয়ার্ক রেডি করে নেওয়া, মক টেস্ট পরে কি হতো, এগুলো একটা পুরো সপ্তাহে লেগে যাবে যদি কেউ যদি ভালোভাবে প্রিপারেশন মানে এইটাই প্রিপারেশনে যেটা মেন দরকার পড়ে, মানে যেটা আমার মনে হয় এই সময় হিসাবে যে চাকরির ভ্যাকেন্সি কমে যাচ্ছে ধীরে ধীরে, হবে কী করবো না করবো না, যেটা এখন কি স্টুডেন্ট তো প্রচুর কলেজ থেকে স্টুডেন্ট তো বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে যে পাওয়ার পাবে আর যে পাবে না সে বসেই থাকবে। তো টার্গেট ওরিয়েন্ট করে তোমার এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে বেস্ট। টার্গেট মানে সেই নয় যে অনেকেই থাকে দেখি যেমন ইউপিএসসি কিংবা আইএএসসি প্রিপারেশন চলছে 10 বছর 9 বছর, ওই রকম না, মানে একটা টার্গেট ধরে নেওয়া দরকার। যেটা ভুল করেছিলাম প্রথমে প্রাইভেটে না গিয়ে, প্রথমে ওই সময় অনেক ভ্যাকেন্সি ছিল, কিংবা প্রিপারেশন স্টুডেন্ট কলেজ থেকে বেরিয়ে আসার পর যে একটা টাটকা যে মেমোরি থাকে, সেই মেমোরিটা আমি কিন্তু ভুলে গেছিলাম পুরোটাই কাজে যখন জয়েন করে নিয়েছিলাম। তারপর আবার আমাকে সব কিছু রিভাইজ করতে হয়েছে, নিজে আবার স্টাডি করা করা। তার থেকে বেস্ট হচ্ছে আমার যেটা মনে হয়, কলেজে বেরিয়ে যাওয়ার পর একটা টার্গেট ফ্রেম করে নাও কি 2 বছর কি 3 বছর আমি এর জন্য করবো। যেটা হয় যে 2 বছর 3 বছর আমি অন্য কোনো দিকে ডাইভারশন রাখবো না, 2 বছর 3 বছর ফুললি এনগেজ এই দিকে। এবার ভ্যাকেন্সি, এটা আমাদের বেঙ্গলে যেটা হয় কি, শুধু বেঙ্গলে যে ভ্যাকেন্সি বেরোয় তাই সেটাই পরীক্ষা দেবো, বাইরে কোনো দিনও যাবো না, এটা আমি করতাম না। আমাদের একটা টিম ছিল, তাদের দিয়ে সে যেখানে পরীক্ষা হতো, দিল্লি হতো, ব্যাঙ্গালোর হতো, এমপিতে, অনেক সে আসামে, আমি সব জায়গায় ছুটেছি, সব জায়গায় ছুটেছি। কিন্তু ছোটাটা সব সময় শুরু করলে হবে না, একটা সময় পর থেকে নিজের একটা বেস লেভেল তৈরি করে না, প্রথমে প্রিপারেশন করে মেটেরিয়াল সব জোগাড় করে একটা প্রিপারেশন লেভেলে চলে আসলো। তাছাড়া তো মক টেস্ট হতো আমাদের সেন্টারে, হ্যাঁ ওইটা এটা বুঝে যাবে যে তোর প্রিপারেশনটা কেমন আছে কি ব্যাপার। মক টেস্ট এটা খুবই ভাইটাল, মানে প্রিপারেশান তো আমি করেই নেবো, যে কোনো সাবজেক্টও যাই হোক আমি তো তৈরি করেই নেবো। কিন্তু ব্যাপার হয় কি, 1 মাস আগে যা পড়লাম 3 মাস পর গিয়ে আবার ভুলে যাবো। তো রিভাইজ খুবই দরকার, আর রিভাইজের জন্য মক টেস্ট। কথা শুনে বসে ভর্তি হলে আমাদের, তাই তো? মানে আমি খুঁজছিলাম এরকম একজন কোথায় দরকার, আর মানে ও যেহেতু করেছিল সেই হিসাবে আমি, ও বললো যে এরকম, ও চাকরি তখন পেয়েছিল। তো ওই একটা লেভেল পর্যন্ত যেটা টার্গেট, যে প্রথমে টাইম ফ্রেম তৈরি করে নাও যে এই সময় পর্যন্ত আমি এই করবো, তারপর কোনো দিকে ডাইভারশন রাখবো না, সেই হিসাবে লেবে যাও। লেবে গিয়ে যেটা হবে কি, তুমি যেটা বললে আমি এই প্রসঙ্গে আসি, টার্গেট ফিক্সড করা কিন্তু খুব দরকার। তুমি বলে হাইও করবো না, লো করবো না, তুমি যেটা বলে আইএস ধরে 8 বছর 10 বছর, ওটা একটা খুব ভাইটাল জিনিস, যেহেতু আমার সম্ভব হচ্ছে না, তাহলে আমি ওটাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য। আবার এমন টার্গেট আছে ছেলে পেলে আমার চাকরি হলেই হবে, সে গ্রুপ ডিতে ঢুকে আছে, আমাদের রেলেই দেখবে অনেক ছেলে পেলে বিটেক ছেলে গ্রুপ ডি রেলে ঢুকে গেছে, তাদের কিন্তু জীবন শেষ হয়ে গেছে একদম পুরো। ওই রেলে যে নর্মাল টাস্ক মানে প্রমোশন হয় সেটাই, ঠিক আছে? এইটাই টার্গেটটা হচ্ছে মেন, টার্গেট দরকার হয়, কারণ এটা আমার মনে হয়। এবার অনেকে করতেই পারে যে আমার একটা স্বপ্ন ছিল আমি আইএএস হবো, আমি 8 বছর 10 বছর করতেই পারে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কেন কি একটা ফ্যামিলি প্রেসার থাকে, কারো বাড়িতে একটা প্রভাব এতে থাকে, সেখানে জবের একটা খুব দরকার হয়ে পড়ে। তো টাইম ফ্রেম একটা রাখতেই হয়, তারপরে গিয়ে না হয় কোনো প্রাইভেট কিংবা যখন যেতেই যাবো অন্যদিকে, তো এইদিকে একটু না চেষ্টা করেই গেলাম, কী আছে। কিন্তু হয় কি, চেষ্টাটা যদি একটু তাড়াতাড়ি করলে তাহলে ওই সময় সেই স্টুডেন্ট লাইফের মেমোরিগুলো থাকে, পড়াশোনাতে অনেকটাই হেল্প হয়। আর যদি কাজে একবার ঢুকে যাও তো সব কিছুই ভুলে যাবে, দিয়ে আবার সেই সময় হয় না, হয়ে ওঠে না ওইটা। তাহলে আমি নিজেও দেখেছি। বুঝলাম যে তুমি বলছো কারেন্ট ইয়ারের ছেলে থেকে যদি গভর্নমেন্ট সার্ভিস করার ন্যাক থাকে, প্রথমেই করে নেওয়া ভালো, ফিক্সড করে, মানে টার্গেটটা ফিক্সড করে তোমাকে এগিয়ে যেতে হবে। কোনো সেন্টারের সাথে যুক্ত থাকলে ভালো হয়, সেটা বললো। তাহলে এবারে আমি বলবো, আমাদের বোস্টন স্টপ ইঞ্জিনিয়ার্সে এসেছিলো, তারপরে জেই অ্যাড পড়েছিল, আমাদের ক্লাস চলছিল। এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টিচারদের কথা শুনবো কীভাবে হেল্প হয়েছিল। বলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ছিল যেমন অঞ্জন স্যার ছিল, মেশিন ছিল, অঞ্জন স্যার মেশিন স্পেশালিস্ট ছিল। তো তারপরে অভিষেক জৈন স্যার ছিল, উনি তো আমার সিনিয়রই ছিল আমারই কলেজে। তো পরে জানতে পারলাম যে উনি আমার সিনিয়র ছিল। তো উনি অনেক ভালো, মানে উনি সার্কিট থিওরি এইগুলো তো ভালোই পড়ার, মেশিনে তো ছিল। তারপরে আমার দেবাশিস স্যার ছিল অলরাউন্ডার, উনি মোটামুটি সব এতেই ছিলেন। মোটামুটি পাওয়ার সিস্টেম তো ছিলই, উনি তো পড়াতেন পাওয়ার সিস্টেমই, প্রায় বাদ বাকি সবগুলো ছিল। মানে এগুলো হয় কি, আমি তোমার মিরাক্কেল হচ্ছে, আমি তোমার ছবি দেখিয়েছি দেবাশিস স্যারকে, পুরো চিনে গেছে একদম। মানে আমি পরে তোমার ছবি দেখালাম, নামও আমার দেবাশিস আর স্যারও আছে দেবাশিস, তো সেই হিসাবে আমাদের কম্বিনেশন হতো। তারপরে যেটা হয় কি, ইন্টারাকশন আমাদের মধ্যে ভালো হতো, ক্লাসে কোশ্চেন করা থেকে শুরু করে, মানে যেটা হয় অ্যাটেন্টিভ একটা থাকতো। মানে যেটা কোনোদিন মানে এরকম, মানে তুমি যেগুলো মোটামুটি স্যাটিসফাইড, স্যারদের মধ্যে ওই রকম কোনো কিছু ছিল না যে বলে কিছু ছিল না। স্যারেরা হেল্পফুল তো করতোই, এবার সবারই মধ্যে থাকে কোনো সময় যদি না জানতেন কিন্তু বলতো কি ঠিক আছে আমি পরে এতে গিয়ে দেখবো, কিংবা এটা ঠিক আছে, এটা হয়।
তো আর বাদ বাকি কোশ্চেন অ্যান্সার ক্লাসের পর যেরকম হতো কি কোশ্চেন অ্যান্সার আমরা করতাম। আমি যেরকম আমার প্রিপারেশান আলাদা রকম ছিল কি আমি প্রিপারেশান করে যেতাম, তারপরে রিভাইজ তো হতেই থাকতো, তারপরে আমার একটা কোশ্চেন আমি বানিয়ে নিয়ে যেতাম যে এইগুলো আমি পারিনি বাড়িতে, তো ওইগুলো আমি জিজ্ঞাসা করবো। ওইগুলো আমি আগে থেকে করে নিয়ে যেতাম, তো ওই ক্লাস শেষ হওয়ার পর হয়তো নিচে নেমে আসতাম, নাহলে ক্লাসেই ধরতাম স্যারকে এইটা এই। তো সেখান থেকে অনেক সলিউশন হয়েছে। তারপরে মক টেস্ট দিতাম, কোচিং সেন্টারের মক টেস্ট ছিল, প্লাস আমি আর বাইরে থেকেও অনেক পেড ভার্সানে করতাম। তো সেখান থেকে ওই যেগুলো হতো না ক্লাস হয়েছিল তোমাদের? হ্যাঁ, নন টেকনিক্যালও হতো। এখন তো ব্যাপার হয় কি টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই থাকে, তো নন টেকনিক্যালও ক্লাস হতো। নন টেকনিক্যালটাও তো লাগবে, নন টেকনিক্যাল তো শেষ নেই, কিন্তু হয় কি টেকনিক্যাল করতে গিয়ে নন টেকনিক্যাল ভুলে যায়। তো দিনের মধ্যে একটা টার্গেট ফিক্স করে রাতে ব্যাপার থাকতো যে ওই সময় নন টেকনিক্যাল করবো আর এই সময় টেকনিক্যাল করবো। আমারও এরকম ছিল যে সকালে এইটা করবো, খাওয়ার পর যখন ঘুমোতে যাবো সেই সময় একটু নন টেকনিক্যালের কী বলে ইয়েগুলো দেখবো, কারেন্ট যেগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু পড়ে নেবো। এরকম প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতিদিন দেখতেই যাবে, একদিনে সব পড়ে যাবো, কোনো দিনও পরীক্ষাতে আসবে না, ও মাথা থেকেও বেরিয়ে চলে যাবে। প্রতিদিনের খবর প্রতিদিন আসতে থাকলে আর কি ও তো মাথায় থাকবে যে হ্যাঁ ওইরকম কিছু একটা হয়েছিল, ওইটা হলে কিছুটা হলেও গেস করেও অ্যান্সার দেওয়া যাবে। আর টেকনিক্যাল তো পড়তেই হবে প্রতিদিন, আর প্রতিদিন ওই রকম করতাম একটা করে মক টেস্ট বা কিছু এরকম মক টেস্ট একটা করে দিতে থাকতাম। এইভাবে প্রিপারেশন চলতো, যেটা পারতাম না স্যারকেও জিজ্ঞেস করতাম। আর যেটা হয় যেটা বেঙ্গলে বললাম যে ওই বেঙ্গলে একমাত্র ভ্যাকেন্সি বেরোবে, তারপরে গিয়ে ফর্ম ভরবো, বেঙ্গলে গিয়ে সেই বেঙ্গলে এখন যদি একটা স্টেটের উপর তুমি করো সে দেখা যাবে যে 1 বছর পর গিয়ে একটা স্টেটের পর কোনো একটা বেঙ্গলেতে একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে, মানে 1 বছর পর গিয়ে তুমি আবার একটা এক্সামে বসবে, ততদিনকে অনেক কিছু ভুলে যায় বা সেই এক্সাম প্রিপারেশানে সেই ব্যাপারটা থাকে না। কিন্তু আমার যেটা মনে হয় যে কাছাকাছির মধ্যে সে বিহার হোক এই হোক, আমি জানি যে ওই দিকে গেলে তো হবে না, কিন্তু ওই এক্সামগুলোতে দিতে যাওয়াটা দরকার আছে। কারণ আমি দেখেছি অনেক সময় ধরো আমি বিহার কিংবা দিল্লি থেকে যে এক্সামটা দিলাম তারই কিছু কোশ্চেন কিন্তু এইদিকে আবার অন্য এক্সামে আমি এটা পেয়েছি। আমার যেটা মনে হয় যে আমার ক্ষেত্রে হয়েছিল লখনৌতে আরআরবিতে যেটা কোশ্চেন ভোপালে 10খানা প্রায় রিপিট কোশ্চেন। আমার যেটা মনে হয় কি ধরুন যে মানে এক্সাম যেটা নিচ্ছে সে দিল্লি আপনার মেট্রো রেল বলুন কি ব্যাঙ্গালোর মেট্রো রেল, ওরা যে এক্সাম কন্ডাক্ট করে ওরা কিন্তু ধরো কোশ্চেন নিজেরা করে না, ওরা কোনো কনসালটেন্সিকে দেয়, সেই কনসালটেন্সি ধরো আবার অন্য কোনো এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে, তো WBSC-TCL কিংবা অন্য কোনো এর, তো দেখা যায় কি এও যে সেখানে কোশ্চেন দিয়েছিল সেও সেখানে কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেন কিছুটা কমন পাওয়া যায় প্যাটার্ন। আর একটা প্যাটার্নের ব্যাপার থেকে ওই প্যাটার্নগুলোকে বোঝা যায় যে হ্যাঁ ঠিক এই প্যাটার্নটা আসছে, কোশ্চেন টাফ হচ্ছে কিংবা এখান থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, ওই একটা লেভেল বোঝা যায় যত এক্সাম দিতে থাকবে। আর দেবাশিসের ব্যাপারে খুব একটা ভালো ঘটনা আছে, মানে দেখো আমি অনেকেই তোমরা বলে দিয়ে দিচ্ছি, এই যে এরকম একটা প্র্যাকটিস সেট আছে, হ্যাঁ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এটা যদি বা মেকানিক্যালের আর কি, তখন প্র্যাকটিস সেট আমি বার করেছিলাম, প্রায় 20-30খানা প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার মিলে একটা সেট ছিল, নিয়ে ছিল, তখন কিন্তু আমি অ্যান্সার দিতাম না। এখন অ্যান্সার দিয়ে দিই, অনেকে বাড়িতে প্র্যাকটিস করবে হ্যান তেন বলে অ্যান্সার দিতাম না, এই কারণে যে ছেলেরা যাতে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে। তাই ওটা কী হতো, অনেকে বলতো স্যার অ্যান্সারটা দিয়ে দিন, আমি বলতাম যে বাড়িতে প্র্যাকটিস করবে, আমি দেখবো তারপরে অ্যান্সার দেবো। দেবাশিস কিন্তু শনিবার রাত্রেবেলায় বলতো স্যার এত নম্বর সেটের অ্যান্সারটা নিয়ে আসবেন, ঠিক 9:30টার দিকে 9:45টার দিকে 10:30 থেকে ক্লাস শুরু হতো, সে অ্যান্সারগুলো মিলে তাহলে দেখো একটা মানে টার্গেটে পৌঁছাতে গেলে কি করতে হয়, কি ব্যাপার, হ্যাঁ যে তার লক্ষ্য হচ্ছে আমাকে স্যারের কাছে অ্যান্সারটা নিতে হবে, তার জন্য আমাকে এতগুলো অ্যান্সার করে নিতে হবে, যে এইভাবে মানে ও তো বলতো স্যার আমাকে অ্যান্সারটা পুরোপুরি দিয়ে দিন, আমি হয়তো 2-3 দিন পর হয়তো দিয়ে দিতাম, কিন্তু আলটিমেটলি যে ও প্র্যাকটিস করতো এতে কিন্তু তার প্রচুর গেনার হয়েছে। তাই দেখো তার মানে চাকরি যারা পায় তাদের মধ্যে প্রত্যেকটা সবার মধ্যে একটা কিছু এক্সট্রাঅর্ডিনারি থাকবে, হ্যাঁ নাহলে এতজন তো পড়ছে, সবাই তো চাকরি পাচ্ছে না, অনেকে চলে যাচ্ছে, অনেকে চাকরি পাচ্ছে, হ্যাঁ তাই এই হচ্ছে ব্যাপার। আমি এবার শুনে নেব ওর মোটামুটি এক্সাম প্যাটার্ন ছিল, ও একটু বলে দিচ্ছে কী কী ছিল, আর তোমরা সামনে এক্সামের জন্য কিভাবে তৈরি হবে, হ্যাঁ কী ব্যাপার স্যাপার একটু জেনে নেবো আমি। CBT 1 ছিল 100 নম্বর, তাই তো? হ্যাঁ CBT 1 100 ছিল। আচ্ছা যেটা মেন সেটা ভয় কি যে ফার্স্ট্রেশন একটা থাকে, এক এক্সাম হলে ঢোকার সময় এত লোক, আমি যেটা বললাম সেটা তোমার মনে পড়ছে তো, যেটা তোমার হয়তো মনে পড়ছে কি না পড়ছে, যেটা আমি বললাম যে এই ব্যাপারটা না
ওই সলভ পেপারের ব্যাপারটা মনে পড়ছে? হ্যাঁ, সলভ পেপারে এগুলো আমি তো করেই নিয়ে যেতাম, কারণ আমি জানতাম যে ওই সপ্তাহে 2 দিন আমি পাবো, ওই 2 দিনের মধ্যে থেকে আমাকে করে নিতে হবে। আর যেহেতু আমি পারি না, তার জন্যই তো এখানে আমি কোশ্চেন পেপার মানে ইনস্টিটিউট জয়েন করেছি। তো ওই 2 দিনের মধ্যে যতটা হেল্প পাওয়া যায় এখান থেকে আমাকে করে নিতে হবে। কে করছে না কী করছে আমার দেখা দরকার না, আমাকে ওখান থেকে করে নিতে হবে। আর যে ব্যাপারটা হয় এক্সাম করতে করতে যেটা হয় কি পেলাম না, মেন হচ্ছে কি ফার্স্টেশনকে কন্ট্রোল করা। তো এক্সাম হলে ঢুকলে দেখা যাবে যে অনেক স্টুডেন্ট, আর ভ্যাকেন্সি সেখানে দেখা যাচ্ছে যে 30টা 40টা, আর হয়তো পরীক্ষা দিচ্ছে 5000-এর উপর। আমি পাবো কি পাবো না সবথেকে বড় কথা। এখন মেন এই অন্য কিছু না ভেবে যেটা ভাবার সেটা হচ্ছে গিয়ে সিট 30টা থাকুক, আমার কিন্তু লাগবে একটাই সিট। আর নেগেটিভের কথাটা বলো তো, যেটা ওই একটু নেগেটিভ মার্কিং একটা ম্যাটার করে। আমার যেটা মনে হয়, আমি জানি না ওদের ভেতরে কি ক্যালকুলেশন অনেক কিছু লাগায় বলে, অনেক সময় মনে হয় কি যে নেগেটিভ করলাম তো কী হয়েছে, হয়তো 150টা হয়তো কোশ্চেন আছে, আমি যদি 130টাও মারি তার মধ্যে যদি নেগেটিভও হয়ে যায় 100টা তো আমার গিয়ে দাঁড়াবে। কিন্তু আমার যেটা মনে হয় ওর ভেতরে অন্য কিছু ক্যালকুলেশন থাকে। তুমি ধরো 130 থেকে নেগেটিভ করে যদি 100 মার্কে আসলো, আর যে হয়তো 101টা কোশ্চেন রাইট করেছে আর তার তো একটা মাইনাস হয়ে তার 100তে আসলো, আমার মনে হয় কিন্তু ওর যে ইন্ডেক্স মার্কিং যেটা থাকে মেরিট লিস্টের নাম কিন্তু যে কম নেগেটিভ করেছে তারই কিন্তু আসবে মেরিট লিস্টের নাম। অনেক হয়তো ক্যালকুলেশন হিসাবে দেখা যাচ্ছে যে সেই হয়তো একই কিংবা একই পজিশনে দাঁড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় ভেতরে কিছু অনেক ক্যালকুলেশন লাগাই। কারণ আমি এতে যেটা হয়েছিল রেলে যেটা জেইতে যেটা হয়েছিল, আমি কিন্তু লাস্টের দিকে ভেবেছিলাম যে আমার এবার হবে না, কারণ আমি অ্যাটেম্প্ট অনেক কম করেছিলাম। মানে 103 না 4 করেছিলাম, আর আমার গিয়ে দাঁড়িয়েছিল গিয়ে 100তে গিয়ে 2টোকে 3টা আমি নেগেটিভ করেছিলাম। আমি কারণ অনেক সময় দেখা যায় বেরিয়ে সব থেকে বেশি স্টুডিয়াস ছেলেগুলোকে দেখা যায় এবারে পেয়ে যাব, এটা নেগেটিভ হবে না, 140টা মেরেছি 130টা তো হবেই এবারে। ব্যাপারটা হচ্ছে ও মানে কম অ্যান্সার করেছে এই কারণে ও অনেক মক টেস্ট দিয়েছে আগে আমাদের সেন্টারে বাড়িতে দিয়েছে যে আমি ভুল করব না। অনেকে কি হয় কি এত কম নম্বরে হবে না, আরও 10টা 20টা চালিয়ে দিই, যা হলো আর কি। সেটা নয়, তুমি যতটা জানবে ততটাই অ্যাটেন্ড করবে। এক্সাম হলে এই মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখা খুব টাফ কিন্তু, কারণ ওই পেন হাত থেকে বেরিয়ে যাবে, মানে বারবার মনে হবে না আরেকটু করে দিই এইটা হবে, এইটাতে খুব আটকাতে হবে। সিবিটি 1 এর 100 নাম্বার ছিল নন টেকনিক্যাল, তাই তো? হ্যাঁ, সিবিটি 1 নন টেকনিক্যাল, ওটা কোয়ালিফাই হয়। 150 নম্বরের কোশ্চেন ছিল, 150 কোশ্চেনের মধ্যে 50 থাকবে নন টেকনিক্যাল আর 100 থাকবে টেকনিক্যাল। তাহলে খেলা হচ্ছে টেকনিক্যালে সেকেন্ডে। হ্যাঁ, খেলা টেকনিক্যাল। কোয়ালিফিকেশান তো হয়েই যায়, একটু স্টাডি থাকলেই আর একটু মানে টাচ থাকলেই কোয়ালিফিকেশান হয়ে যাবে, ধীরে ধীরে এগিয়ে যাবে ওটা। আর ওই কোয়ালিফিকেশানের উপরে তো 50 নাম্বার যে নন টেকনিক্যাল আছে ওটাও হয়ে যাবে। এবার টেকনিক্যালেতেই নাম্বারটাকে বাড়াতে হবে, টানতে হবে টেকনিক্যালেতেই। কোশ্চেন টাফ বেশি এগুলো থাকবে, তারপরে শিফট 1 শিফট 2 অনেক থাকে, সেখানে আবার নর্মালাইজেশন হবে, ওইসব অত কিছু ভেবে লাভ নেই। তুমি তোমার টার্গেট করে যাও, যতটা পারো নেগেটিভ মার্কিং কম করো, এটাই হচ্ছে। আর ওই প্রিপারেশনে প্রথম হবে না, কোন আরবি ছিল। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলি আমি সবাইকে বলি, দেখো আমার সেন্টারে আমি কিন্তু বলি রেলের চাকরি বলতে হলে জুনিয়র ইঞ্জিনিয়ারটাকে ভাবি, যে ডিপ্লোমা সেও জুনিয়র, বিটেক জুনিয়র। আমি কিন্তু এলপির দিকে কম ঝোঁক দিই আর কি, এলপির ব্যাপারটা। কিন্তু এই নয় যে এলপি পাই না, আমি হয়তো প্রকাশ করি না যে আমাদের সেন্টারে এলপি এত পাচ্ছে আনতেন। দেখো আমি যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে প্রিপারেশনটা করাই এর মধ্যে এলপি কিন্তু প্রিপারেশন ঢুকে আছে। দেবাশিস সামন্ত হচ্ছে ও এলপি পেয়েছিল, জেই পেয়েছিল, এবং আমাদের সাইকো এখানে হয়, অঞ্জন স্যারের কাছে সাইকো করেছিল। তাই প্রিপারেশনটা কি ওটা বলে দাও। এক্সট্রা কিছু লাগে না এলপিতে, তো প্রথমে তো সেই টেকনিশিয়ান লেভেল একটা হয়, যেহেতু টেকনিক্যাল প্রিপারেশন তো তোমাদের হচ্ছেই, তো টেকনিশিয়ানের জন্য যে কোশ্চেন পেপারগুলো থাকে সেইগুলো মোটামুটি হয়ে যায়, বেসিকের ওপর হয়। আর বাদ বাকি যেটা নন টেকনিক্যাল, সেটা নন টেকনিক্যাল প্রিপারেশন এমনিতে হচ্ছে, সেখান থেকে হয়ে গেল কোয়ালিফাইংয়ের উপর। এবার এখান থেকে কোয়ালিফাই করার পর যেটা সাইকো হয় সেটার জন্য সেটা আলাদা করে একটা আলাদা ইয়ে হয়, প্রিপারেশন অঞ্জন স্যারই করেছিল সেই সময়। তো এইগুলো তো ওটাতে কোনো এক্সট্রা এফোর্ট লাগে না। টার্গেট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার টার্গেট করাটা হচ্ছে বেস্ট একদম। একটা হয় কি না যে টার্গেট একটু উপরে লাগলেও নিচের লেভেলগুলো ক্লিয়ার হয়ে যায়, তো টার্গেট অলওয়েজ হাই রাখতে হবে। ওই প্রিপারেশন থাকলে নিচের লেভেল হয়েই যায়। এবার তোমার কোন আরআরবি দিয়ে কোথায় পোস্টিং, কোথায় কি বা একটু বলে দাও, চাকরি লাইন বলে দাও। মালদা আরআরবি ছিল, মালদা আরআরবি ছিল। এইগুলো আরআরবিগুলো সেট করার অনেক ব্যাপার থাকে, সিট হিসাবে এই হিসাবে অনেক ইয়ে থাকে, ভ্যাকেন্সির উপর থাকে। তো সেখান থেকেই হয়েছিল, তারপরে আদ্রা হয়েছিল, সে তারপরে ট্রান্সফার নিয়ে এদিকে চলে এসেছি এই ব্যাপার। আর একটা কি বলবো ভাবছিলাম তোমাদেরকে, হলদিয়াতে। হ্যাঁ, অবশ্যই হলদিয়াতে। একটা মনে হচ্ছে প্রিপারেশন লেভেলে একটা জিনিস ভাবছিলাম যে এটা বললে হয়তো তোমাদের ইয়ে হবে, সেটা আমি একটু ভুলে গেলাম মাঝখানে।
একটা প্রিপারেশনের রিলেটেড। প্রিপারেশন নেওয়ার জন্য কি করতে হবে, কি ব্যাপার একটু ভালো করে বলে দাও, যে একদম মানে কীভাবে শুরু করবে আর কি, যারা একদম নিউ কামার প্লাস হচ্ছে যারা অল্প প্রিপারেশন আছে তারা কীভাবে কী করবে একটু ভালো করে বলে দাও। দেখো প্রিপারেশনে যেটা হয় কি, দেখো যদি ডিপ্লোমা হয় তো সে তো 3 ইয়ার্সের হয়, আর বিটেক হলে 4 ইয়ার্স। 4 বছরের যে করতে করতে প্রিপারেশন তো হবে, সব কিছু নিয়ে এক্সাম হবে। তো দেখা যায় কি ফার্স্ট ইয়ারে যে সিলেবাস ছিল সে থার্ড ইয়ার কমপ্লিট করে যখন বেরোলো ফার্স্ট ইয়ারের সাবজেক্ট ভুলে গেছে। তো প্রিপারেশনে যেটা হয় কি, প্রথমেই অল ওভার সব পুরো যা সাবজেক্ট থাকে সেই হিসাবে জোগাড় করে পুরো ফুল স্টাডি মেটেরিয়াল নিজে থেকে বানিয়ে নাও, কিংবা স্টাডি মেটেরিয়াল স্যারদেরও দেবে, তোমার যদি এক্সট্রা থাকে তবুও তুমি নিজে বই করে করে। আমি তো বলি সাজেস্ট করি কি আমার স্টাডি মেটেরিয়াল নাও, তোমার টেক্সট বুক নাও, আরও তুমি স্টাডি মেটেরিয়াল তুমি নিজের মতো তৈরি করো, এটা বেস্ট একদম। তুমি এখানে তো এটা তো আছেই, এটা তো আছেই। বেস্ট হচ্ছে বই থেকে নিজেকে হাতে কলমে এটা তুলে রাখা, মানে করে করে তুমি তুলে রাখো নিজের মতো করে একটা বানিয়ে নাও। তোমার পুরো 3 ইয়ার্সের এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট যখন হয়ে যাবে বা ধীরে ধীরে সলভ করতে আরম্ভ করো, মানে তুমি যখন সলভ করতে আরম্ভ করবে কিংবা টেস্ট দিয়ে সলভ করতে আরম্ভ করবে, তখন তুমি বুঝতে পারবে তোমার ওটাতে কতটা ভুল ছিল, কিংবা তুমি যে স্টাডি মেটেরিয়াল বানিয়েছো, যেটা পড়াশোনা করেছো, ততটা খারাপ আছে, মানে কতটা কমি আছে, ওটাতে তুমি বুঝতে পারবে যে না এখন ওই সম্বন্ধে ওই জায়গাটা আমাকে আরও পড়তে হবে, তার জন্য আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারছি না। আবার যখন ওইখানে টেস্ট সলভ করতে গেলে, মক টেস্ট দিতে গেলে যে সলভ করতে পারলে না, যে আমি মেশিনের এই কোশ্চেনটা পাচ্ছি না, আবার ওখানে গিয়ে মেশিনের ওই জায়গাটাতে আবার পড়ো, দিয়ে ওখান থেকে আবার যে জিনিসটা বুঝতে পারলে দিয়ে আবার ওইখান থেকে নোট বানিয়ে আবার লিখে রাখো। এইটা আমি করতাম কি, যত মক টেস্ট দিতাম হয়তো কি কোশ্চেনটা পারতাম না, তখন তারপর না পেরে তারপর সলিউশনটা দেখতাম, সলিউশনটা করে আবার আমি লিখে রাখতাম, ওইগুলো প্রতিটাতে আবার লিখে রাখতাম সলিউশনগুলো, সেটা তো পাচ্ছি। তো ওইগুলো প্রতিটাতে আমি লিখে রাখতাম, মানে ওই সলিউশন পেপারগুলো আমার রেডি হতে থাকতো। এবার লাস্টে কোনো এক সময় যখন এবার দিতে যেতে কিছু কমন চলে আসতো, আর নাহলে এক্সাম দেওয়ার আগে ওই সলিউশন পেপারগুলো একবার করে দেখে নিতাম, কিংবা কোন জায়গাগুলো আমার মনে হচ্ছিলো যে এই জায়গাগুলোতে একটু উইক আছি, সেইগুলো একটু করে পড়ে এইভাবেই চলে গেলাম। আর নন টেকনিক্যাল তো ওটা প্রতিদিনই প্র্যাকটিস করতে হয়, ওই একবারে হয় না ওটা। ওই প্রত্যেক দিনে যদি তুমি 2 ঘন্টা কি 3 ঘন্টা করে নন টেকনিক্যাল করো, মানে 30 দিনে 60 ঘন্টা নন টেকনিক্যাল হয়েই যাচ্ছে, মানে অনেক হয়ে যাচ্ছে ওটা। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিনই একটু করে দেখে রাখতে হবে। মাসের শেষে পরীক্ষা দিতে যাবো, আগে 6 মাস করে 6 মাসের একবারে ডাউনলোড করে নিলাম কোনো একটা সাইটে গিয়ে, তারপর পড়ে নিলাম। এটা হয় না বলতে কি, অনেকে করে নেয়, যদি কোশ্চেন লেগে যায় তো ভালো, কিন্তু কী আছে প্রতিদিন তো সেই তোমরা কেউ গেম খেলো কিংবা হোয়াটসঅ্যাপ ফেসবুক এসবই করতে থাকো, তার জায়গাতে না হয় 2টো কারেন্ট অ্যাফেয়ার্সের পেজই পড়ে নিলে, যতটা মনে থাকলো ওটা অনেক কাজ করে দেয়। যাক, দেবাশিসকে আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি দরকার দেবাশিসের নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলে নেবে। যাই হোক, ও প্রিপারেশন হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, তাতে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরে এলপি হয়েছে। দুর্ভাগ্যবশত হয়তো সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বার হয়নি, ওর প্রিপারেশনটা খুব হাই লেভেলে ছিল। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার যদি বার হতো, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পেয়ে যেত। মানে ও বিটেক লেভেলেই প্রিপারেশনটা নিয়েছিল, বেসিক লেভেল থেকে শুরু করেছিল আমাদের কোচিং সেন্টারে। 1 বছরের মধ্যে পরীক্ষা দিয়ে সাকসেস। তাই তোমরাও আসো, তোমাদেরকেও যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি, এরকম আমাদের প্রিভিয়াস দাদারা যেভাবে বার হয়েছে, একটা টাইম নিতে হবে। 1 বছর, হ্যাঁ, টোটাল 2-3 বছর কাজগুলো শুরু হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, এলপি, আদার্স কম্বাইন্ড ব্যাচ ফ্যাচ, টিসিএলও বার হবে। এই নিয়ে আগে তো ভিডিও আছে, হ্যাঁ, তোমরা পেয়ে যা, লাস্ট ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলে দিয়েছি। তাই আমাদের দেবাশিসকে একটা ছোট্ট গিফট, আমার সামনে বসে আছে আমার দাদা, আমার বাড়িতে এসছে, গেস্ট হচ্ছে স্বপন পাটনায়ক। আমার দাদা বলাই যায়, দাদার সঙ্গে আমার বিশাল সম্পর্ক। তাই দাদাই হচ্ছে এই গিফটটা আমাদের সামন্তবাবুর হাতে তুলে দেবে আর কি। দাদা, আপনি বলুন কিছু এই ব্যাপারে। জীবনে সাফল্য পাও, শুনলে তো সবাই দেবাশিস মানে সাংস্কৃতিক লোক আর কি। হ্যাঁ, ওই নাটক চর্চা করি আমি, হ্যাঁ, এমনকি নাটক লেখালেখিরও ব্যাপারটা একটা আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, সাফল্য পাও। ঠিক আছে ভিউয়ার্স, আমরা শেষ করছি এখানে। আমি দেবাশিসের নাম্বার, আমার নাম্বার তো থাকে, আমি দিয়ে দেবো। ওকে ভাই।